আপনারা জানেন শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার হবে ইনশাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব অল্প কিছুদিনের মধ্যে কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ এগুলি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু একটা পরীক্ষা আসছে এবং ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। আজকে কিন্তু ইতিমধ্যেই এনটিআরসির চেয়ারম্যান বলেছেন যে কতগুলো আবেদন পড়েছে, আপনারা হয়তো অবশ্যই নিউজটা দেখেছেন। তাহলে আপনারা যারা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের জন্য আবেদন করেছেন, আপনাদের জন্যও কিন্তু আজকের লাইভটা অনেক স্পেশাল। আপনাদের সবার জন্য লাইভটি স্পেশাল। কেন লাইভটি স্পেশাল? কারণ আমরা কিন্তু আলোচনা করছি শুধুমাত্র শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। আজকে কিন্তু সাদিক পাবলিকেশন পেজে যে লাইভটি নিয়ে আলোচনা হবে বিস্তারিত এবং ব্যাখ্যাসহ, এখানে কিন্তু শুধুমাত্র শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নটাই ব্যাখ্যাসহ আলোচনা করা হবে গণিত অংশের। আমরা আজকে আলোচনা করব হচ্ছে 13তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। আমাদের আলোচনার যে বিষয়টা রয়েছে এখানে আমরা শিক্ষক নিবন্ধনের যে গণিতের যে প্রশ্নগুলো এসেছে এগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যাসহ সমাধান করব। ইতিমধ্যেই আপনারা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে রাখবেন। আমাদের ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রতিষ্ঠান প্রধানের 41,000-এর বেশি ইতিমধ্যে আমাদের আবেদন পড়েছে। আপনারা অবশ্যই দেখেন। আজকে আমরা যে আলোচনাগুলো করব এখানে গণিতের কোন কোন টপিক থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, ঐকিক নিয়ম আমরা কিন্তু আজকে আলোচনা করছি 13তম শিক্ষক নিবন্ধন। আমরা এখানে স্পষ্ট করে লিখে দিই যে 13তম শিক্ষক নিবন্ধন আমরা 13 এবং এনটিআরসি। এখানে দেখতে পাচ্ছি 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক এই কাজটি কত সময়ে করবে? এটা আপনারা সবাই জানেন যে 15 জন লোক, এটা ঐকিক নিয়মে 15 জন লোক একটি কাজ শেষ করবে 3 ঘন্টায়, তাহলে 5 জন লোক এই কাজটি শেষ করবে কত ঘন্টায়? এটা খুব ইজি একটি বিষয়। আপনারা কিন্তু এটাকে সূত্রের সাহায্য করতে পারবেন এবং সূত্রের সাহায্যে ছাড়া যদি আমরা জেনারেল ঐকিক নিয়মে করেন তাও কিন্তু এটা করতে পারবেন। কিভাবে? দেখেন, 15 জন লোক একটি কাজ শেষ করে, কাজটি শেষ করে 3 ঘন্টায়। তাহলে অতএব একজন লোক, আপনারা একটু ভাবুন যে 15 জন লোক যে কাজ 3 ঘন্টায় করবে, একজন লোক সেই কাজটি অবশ্যই সময় বেশি লাগবে, অর্থাৎ বেশি সময় নিয়ে কাজটা করবে। এই জন্য আমরা এখানে 3 গুণ 15। অতএব আমরা যদি লিখি 5 জন লোক কাজটি, তাহলে 5 জন লোক যখন কাজটি করবে তখন একটু সময় কম লাগবে। 3 × 5 = 15, অর্থাৎ 3 × 9 ঘন্টা। অর্থাৎ আমরা এভাবে সমাধান করতে পারি, অথবা আমরা কিন্তু এইটাকে আরও একরকমভাবে সমাধান করতে পারি। কিভাবে? এই যে এইভাবে, যে আমরা এখানে যেটা এটাকে M1 এবং এটাকে T1 এবং দ্বিতীয় জন এটাকে M2 এবং দ্বিতীয় যে সময় এটাকে আমরা T2 দ্বারা ধরে নিলাম। আমরা সরাসরি এভাবে করতে পারি যে M1 T1 সমান M2 T2। আমাদের T2 মানে দ্বিতীয়, মানে যে সময়টা বের করতে বলছে, এখানে আমরা সরাসরি M1 T1 ডিভাইডেড বাই M2 আমরা T2, অর্থাৎ এখানে আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিব এই যে। তাহলে এখান থেকে আমরা কিন্তু সরাসরি আমরা মানটা নির্ণয় করতে পারবো, অর্থাৎ T2 সমান 9 ঘন্টা। তাহলে এই যে প্রক্রিয়াগুলো আপনি যদি বেসিকটা ক্লিয়ার করেন, বেসিকটা ক্লিয়ার থাকলে কিন্তু আপনি অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু সংক্ষিপ্ত ওয়েতে এবং আপনার সংক্ষিপ্ত ওয়ের পাশাপাশি আপনি কিন্তু এটাকে যে বিস্তারিতভাবে করা যায় এভাবেও কিন্তু সমাধান করতে পারবেন। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আলোচনা করছি 13তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী প্রশ্ন যেটা দেয়া রয়েছে, দেখি কি প্রশ্ন দেয়া রয়েছে।
দেখেন এখানে একটা প্রশ্ন, এই পিতা এবং পুত্র কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন পিতা এবং পুত্রের অঙ্ক আছে। আপনি ক্লাস 1 2 3 4 5 থেকে শুরু করে দেখেন প্রত্যেকটা বইয়ে এই টাইপের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। তাহলে কি প্রশ্ন বলছে দেখি একটু। পিতা ও পুত্রের বয়সের গড় দেওয়া রয়েছে, গড় থেকে একটি প্রশ্ন থাকে। আপনারা দেখবেন যে গড় থেকে সব সময় একটি প্রশ্ন মানে থাকবেই, এটা মানে গড় থেকে। এখানে লেখা আছে পিতা এবং পুত্রের বয়সের গড়, মানে গড়টা দেয়া রয়েছে। মাতা এবং ওই পুত্রের বয়সের গড়টা দেয়া রয়েছে। মাতার বয়স 50 বছর হইলে পিতার বয়স কত? খুব ইজি একটি প্রশ্ন। আপনাদের জানতে হবে গড় সমান কি। গড় সমান হচ্ছে সমষ্টি, অর্থাৎ উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্ত সংখ্যা। তাহলে আমরা যদি সরাসরি এখানে লিখি সমষ্টি ভাগ সংখ্যা মানে উপাত্ত সংখ্যা, আমরা সরাসরি সংখ্যায় লিখলাম। তাহলে এখন এখান থেকে আমরা যখন সমষ্টি লিখব তখন এই গড় এবং এই সংখ্যা এবং গড় গুণ হয়ে যাবে, এই গড়ের সাথে সংখ্যাটা গুণ হয়ে যাবে। এটা আপনাদের আমি দেখালাম। কেন দেখালাম? কারণ এখান থেকে আমাদের সমষ্টিগুলো নির্ণয় করতে হবে। পিতা এবং পুত্রের বয়সের গড় দেয়া রয়েছে, তাহলে অবশ্যই আমাদের পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি বের করতে হবে। সমষ্টি বের করে খুবই ইজি। এই যে গড়টাকে আমরা কি করব, সংখ্যা। সংখ্যাটা কি? পিতা এবং পুত্র, এখানে দুইজন সংখ্যা, তো দুইজন ব্যক্তি বোঝাচ্ছে, এখানে 2 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে আমরা সরাসরি মানটা পেয়ে গেলাম। আচ্ছা, তারপর বলছে মাতা, ওকে, মাতা এবং ওই পুত্র, পুত্রের কোনো পরিবর্তন নেই, পুত্র একজনই। এখানে সমষ্টি 35, এখানেও 2 জন, তাহলে এখানে 70। এখন যদি আমরা এটাকে বিয়োগ করে দেই, দেখেন বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পিতা, কারণ পুত্র এবং পুত্র বাদ, একই পুত্র 2 জায়গায় রয়েছে, তাহলে এখানে পাবো পিতা, এখানে বিয়োগ এই যে মাতা। 80 থেকে যখন আমরা এই 70 বাদ দেব, এই যে এখানে মাতার বয়স প্রশ্নে দেয়া আছে, এই যে মাতার বয়স 50 বছর দেয়া আছে, ওকে। তাহলে পিতা এখানে 50 বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে 10, অতএব পিতার বয়স আমরা পেয়ে যাচ্ছি এই 10 প্লাস এই 60 বছর। খুবই ইজি, মানে সো ইজি। মানে এই টাইপের প্রশ্ন যখন আপনি পরীক্ষায় পাবেন, এখান থেকে যদি আপনি 1 মার্কস নিশ্চিত না করতে পারেন তাহলে কিন্তু খুবই দুঃখজনক এটি ঘটনা। এখান থেকে আপনাকে অবশ্যই 1 মার্কস নিশ্চিত করতে হবে। তাহলে যে টাইপের প্রশ্নগুলো দিয়ে আপনি মার্কস নিশ্চিত পাবেন সেই টাইপের প্রশ্ন কিন্তু আপনার অবশ্যই সেই টাইপের প্রশ্ন কিন্তু সমাধান নিশ্চিত করতে হবে। হুমেরা, আপনি যুক্ত হয়েছেন, আপনি সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। মাহিদুল ইসলাম বলছেন পেইড বেসের ক্লাস কবে থেকে শুরু হবে? আমরা খুব দ্রুত সময়ের মধ্যে পেইড বেসের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে রাখুন। আমরা কিন্তু নিয়মিত, বিশেষ করে আমি কিন্তু নিয়মিত আপনাদের শুধুমাত্র শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ আলোচনা করব, একদম নিয়মিত, শুধুমাত্র শুক্রবার ছাড়া বাদবাকি প্রত্যেকটা দিনে আপনারা ইনশাআল্লাহ ক্লাস পাবেন। আপনারা অবশ্যই বলবেন এবং লাইভটি শেয়ার দিয়ে রাখবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি খুব ইজি একটি প্রশ্ন। একটি দ্রব্য ক্রয় করে 24% খরচেতে বিক্রয় করা হলো। বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাতটা আমরা নির্ণয় করব। হাফেজ মোহাম্মদ শওকত হোসেন, আপনি কক্সবাজার থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন। আমরা এই প্রশ্নটির সমাধান করি। যখন এই প্রশ্নটির সমাধান করব আমরা এখানে দেখতে পাচ্ছি এটি দ্রব্য ক্রয় করে 24% খরচেতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলছে। খেয়াল করুন, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য খুবই ইজি একটি বিষয়। ক্রয় মূল্যকে আমরা 100 ধরে নিয়েছি, তাহলে বিক্রয় মূল্য, তাহলে 24% ক্ষতি, আপনারা জানেন ক্ষতি হইলে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 6, এই যে আমরা কিন্তু প্রথমে 2 দ্বারা কেটে দিই, তাহলে 3 × 6,
এই যে আবার আমরা 2 দ্বারা কেটে দিই, 25 দুগুণ 50। দেখেন এই যে সঠিক উত্তর ক নাম্বার। খুবই ইজি একটি প্রশ্ন। এই প্রশ্ন সমাধান করতে কিন্তু সর্বোচ্চ আমাদের 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। এই প্রশ্ন সমাধান করতে এর থেকে বেশি সময়ের কোনো প্রয়োজন হবে না। সুতরাং এমন টাইপের প্রশ্ন আছে যে প্রশ্নগুলো সমাধান করতে আপনাদের 5 থেকে 10 সেকেন্ড সময়ের প্রয়োজন, সেই প্রশ্নগুলো আপনাদের সময় বেশি নেওয়া যাবে না। এখানে 25টি প্রশ্ন থাকে, এমসিকিউ প্রশ্ন থাকবে 25টি, ম্যাথের 25টি প্রশ্ন থাকবে। এই 25টি প্রশ্নে আপনারা ভাবছেন যে 25টি প্রশ্ন আমরা কি একটা করে প্রশ্ন 30 সেকেন্ডে কভার দিতে পারবো? সম্ভব? আপনার অবশ্যই সম্ভব। কারণ হচ্ছে গণিতের এখানে প্রশ্ন কোয়ালিটিগুলো এমনভাবে সাজানো থাকে যে আপনার এখানে 5 থেকে 10টি প্রশ্ন আপনি চোখের দেখায় আনসার করে দিতে পারবেন, এবং এখানে অনেক প্রশ্ন রিপিট হবে। আপনারা যদি বিগত বছরের শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো খুব ভালোভাবে সমাধান করেন, তাহলে এখান থেকে আপনি অনেক প্রশ্ন রিপিট পাবেন। রিপিট প্রশ্ন থাকবেই, এজন্য আপনাকে অবশ্যই এই রিপিট প্রশ্নগুলোর মানে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে হবে। আমরা দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে। আমরা একটু পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। খুবই ইজি একটি প্রশ্ন। দেখেন এই প্রশ্ন শুধু শিক্ষক নিবন্ধন নয়, শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো চাকরি পরীক্ষা হয়েছে, জব রিলেটেড প্রত্যেক পরীক্ষায় এই প্রশ্ন কিন্তু পেয়েছেন। মানে লসাগু থেকে প্রশ্ন থাকবেই, আর এই টাইপের প্রশ্ন তো থাকবেই। লসাগু অনুপাত দেওয়া থাকবে, লসাগু দেওয়া থাকবে, গসাগু দেওয়া থাকবে। এই ক্যাটাগরির প্রশ্ন আপনি পাবেন, 100% পাবেন। আপনি দেখবেন যে আনোয়ার ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলে একটি লসাগু এবং গসাগুর উপর আলাদা একটি ক্লাস নেওয়া হয়েছে। আপনারা চাইলে আমার ওই ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই ক্লাসটি দেখে নেবেন। আমি আপনাদেরকে আর ইউটিউব চ্যানেলটা একটু লিখে দেই যে এখানে আনোয়ার ইজি ম্যাথ, এখানে টোটালি একটা লসাগু এবং গসাগুর উপর টোটাল ক্লাস দেওয়া রয়েছে। আপনারা এই ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এখানে দুটি সংখ্যার লসাগু দেওয়া রয়েছে এবং গসাগু দেওয়া রয়েছে। একটি সংখ্যা দেওয়া রয়েছে অপর সংখ্যা নির্ণয় করো। খুব ইজি একটি বিষয়। অপর সংখ্যা আমরা লসাগু এবং গসাগুকে গুণ করব, গুণ করে একটি সংখ্যা দ্বারা ভাগ করব। খুবই ইজি একটি বিষয়। 4 12 48, 3 4 12, 2 24, 4 6 24। আমরা সঠিক উত্তর 36। তাহলে আমরা যদি হিসাবটা মানে আপনারা যত বেশি দ্রুত হিসাব করতে পারবেন, আপনার হিসাব যত বেশি দ্রুত হবে, আপনি তত দ্রুত গতিতে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। হুমায়রা, আপনার উত্তর সঠিক হয়েছে। মফিজুর রহমান, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। ইতিমধ্যে আমাদের সাথে আপনারা অনেকে যুক্ত হয়েছেন। আপনারা কিন্তু অবশ্যই লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, এবং অবশ্যই পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আপনারা কিন্তু সাদীপ পাবলিকেশন পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ব্যাকআপ পেজ হিসেবে আনোয়ার স্যার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। দেখেন, আপনাকে জানতে হবে মৌলিক সংখ্যা কি। আপনারা প্রত্যেকেই জানেন মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, ওই সকল স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, আপনারা প্রত্যেকেই জানেন। এবং সব থেকে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটাও আপনারা জানেন। এখন আমাদের যেটা করতে হবে, 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় নির্ণয় করো। তাহলে 40 থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 41, 100 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 97। খুব ইজি একটি বিষয়। 40 থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 41, আর 100 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 97। অর্থাৎ বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় 2 দ্বারা ভাগ করব। যেহেতু এখানে দুটি সংখ্যা রয়েছে, তাহলে এখানে 8, তাহলে এখানে হচ্ছে 13, 2 দ্বারা ভাগ করবো। 6 2 12, 1 9 2 18, 69।
তাহলে এই ভাগগুলো আপনারা যেভাবে করবেন, আপনারা যদি জেনারেল ভাগ করেন তাহলেও হবে, আর যদি মনে করেন না আমরা জেনারেল ভাগ করবো না, সরাসরি এভাবে ভাগ করব, আমি যেভাবে ভাগটা করলাম দেখেন, খেয়াল করেন, 138 2, এখানে 12, 6 দোকানে 12, তাহলে এখানে মানে হাতের 1 রইলো, অর্থাৎ ক্যারি 1, সেই 1টা 8-এর সামনে বসাই দিলাম, এই যে 18। তারপর আমরা আবার 2 দ্বারা ভাগ করলাম, 9 দোকানে 18। আপনারা চাইলে এভাবে সহজে সমাধান করতে পারেন। মফিজুর রহমান, আপনার উত্তর সঠিক হয়েছে। আর হাফেজ শওকত হোসেন, আপনি বলছেন একদম শুরু থেকে করেছেন। স্যার আসলে আমরা শুধুমাত্র শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ আজকে ক্লাসটি নিচ্ছি। আজকে আমরা আলোচনা করছি হচ্ছে 13তম শিক্ষক নিবন্ধন এনটিআরসি এর কলেজ লেভেলের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে আমরা কিন্তু প্রতিনিয়ত আজ থেকে শুরু করে আমরা প্রত্যেক দিন আমরা কিন্তু একটি করে ক্লাস দিব। আমি প্রত্যেক দিনই একটি করে ক্লাস নেব আপনাদের, শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ইতিমধ্যে আমাদের সাথে আপনারা অনেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের কমেন্ট বক্সে যার যা সমস্যা রয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এর ফাঁকে আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই নবম ও দশম শ্রেণীর গণিত বইটি ভালো করে দেখবেন। দেখেন এই প্রশ্নে, দেখেন নবম এবং দশম শ্রেণীর, এটা ক্লাস 7-এ আছে 7.2-এ। নবম দশম শ্রেণীতে এই প্রশ্নটি আসে হচ্ছে 3.5-এ। 3.5-এর নবম দশম শ্রেণীর 3.5-এর সেম প্রশ্ন, কোনো পরিবর্তন হয়নি, একদমই পরিবর্তন হয়নি। দেখেন এটা কিন্তু 13তম এনটিআরসি এর যে প্রশ্নটা, কলেজ লেভেলের যে প্রশ্ন, এখানে কোনো পরিবর্তন হয়নি। আপনি যদি প্রশ্নটি করে থাকেন কখনো, তাহলে কিন্তু এটা প্রশ্ন না পড়ে কি না সমাধান করে উত্তর দিতে পারবেন। যেমন আমার মনে আছে এটা 48 টাকা উত্তর হবে, কারণ আমি প্রত্যেক দিন 9-এর ব্যাচ, 10-এর ব্যাচ, 7-এর ব্যাচ, প্রতিদিন ব্যাচ পড়াইতে এই অঙ্কটা আমার মানে অটোমেটিক হয়ে আসছে। এটা যে এই টাইপের প্রশ্ন, অসংখ্য প্রশ্ন, আপনার যদি 6 to 10 অঙ্ক বইগুলো যদি আপনার নিজের আয়ত্তে থাকে, তাহলে আপনি অনেক প্রশ্নের উত্তরগুলো মানে দেখেই বলে দিতে পারবেন। অথবা আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করেন, তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তরগুলো আপনি সহজেই বলে দিতে পারবেন। তাহলে যেমন এই প্রশ্নটি, এটা একটা কমন প্রশ্ন, এটা বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি চাকরি সেক্টরে এই প্রশ্নটা আসে। দেখেন প্রধান শিক্ষকের জন্য আমি যেটা বলছি, এটা শুধুমাত্র আপনার গণিতের প্রিপারেশনটা হবে। আপনি যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা যখন যখন অ্যাডমিশন টেস্টে ছিলেন, যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছেন, ওই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো আপনারা দেখে গিয়েছেন সবাই। এটার কারণ হচ্ছে কি, আপনি যাচ্ছেন এনটিআরসি এর মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়, তাহলে অবশ্যই এনটিআরসি এর যে প্রশ্নের কোয়ালিটি, তাদের কোয়ান্টিটিগুলো কি, এগুলো আপনি জানতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই এনটিআরসি রিলেটেড যে প্রশ্নগুলো হয়েছে বিগত বছরের অবশ্যই দেখতে হবে। এখান থেকে প্রশ্ন রিপিট হবে, 100% রিপিট হবে। তাহলে এখানে প্রশ্নটা দেয়া আছে, একটি খাতা 36 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, ক্রয় মূল্য কত টাকা? তাহলে ক্রয় মূল্য, খেয়াল করুন, ক্রয় মূল্য x টাকা ধরে নিলাম। এবার 36 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, তাহলে এখানে আমরা শর্তটা লিখলাম, যত ক্ষতি হয়, ক্ষতি সমান আমরা কি লিখি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, যেহেতু 36 টাকা বিক্রয় করেছে, এবং 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তা লাভ সমান কি লেখা যাবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কার দ্বিগুণ লাভ হবে, এই যে টাকা ক্ষতি হয়েছে, এই ক্ষতি হওয়ার দ্বিগুণ লাভ হবে। তাহলে এই ক্ষতি হওয়ার দ্বিগুণ লাভ হবে, আমরা যে টাকা ক্ষতি হয়েছে তার দ্বিগুণ লাভ হবে। আমি আবারও বলি, 36 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হবে, ক্ষতি সমান আমরা লিখি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হবে, মানে যে টাকা ক্ষতি হয়েছে এই টাকার দ্বিগুণ লাভ হবে। তাহলে 72 টাকা বিক্রয় করলে এখানে আমরা লাভ সমান লিখতে পারি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরে নিয়েছি,
এখন এই দুটাকে ইকুয়াল করি আমরা, যে 2x মাইনাস 72 এখন এখান থেকে আমরা সমাধান করি, তাহলে 3x 72 এবং 72 যোগ করলে হবে 144। দেখেন এখন x দ্বারা যদি আমরা ভাগ করে দিই এখানে, এই যে তাহলে কিন্তু 3 4 12, তাহলে 2 24, 3 8 24, এই যে। অতএব আমরা কিন্তু বলতেই পারি যে ক্রয় মূল্য সমান 48 টাকা। তাহলে এই যে প্রশ্নটি, নাঈম ইসলাম আপনি 48 টাকা বলেছেন, আপনার প্রশ্ন সঠিক, উত্তর সঠিক হয়েছে। আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ক্লাস উপস্থাপন করার জন্য, আমি সর্বোচ্চ চেষ্টা করি সম্পূর্ণ বেসিক থেকে আপনাদের শেখানোর জন্য, যাতে আপনি একটি প্রশ্ন সমাধান করলে অন্তত ওই রিলেটেড 4 থেকে 5টি প্রশ্ন সমাধান করতে পারেন। সময়ের স্বল্পতার কারণে আপনাদের সাথে দীর্ঘদিন ক্লাসে দেখা হয়নি, কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত ক্লাস হবে। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন, এটা ক্রমিক সমানুপাত দেওয়া রয়েছে, আপনাকে জানতে হবে ক্রমিক সমানুপাতটা কি। আপনাকে অবশ্যই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। ক্রমিক সমানুপাত হচ্ছে 3টি রাশি থাকলে, যদি 3টি রাশি থাকে, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয়, তখন তাকে আমরা ক্রমিক সমানুপাত বলি। অর্থাৎ এ বি সি 3টি রাশিকে আমরা ক্রমিক সমানুপাত কখন বলবো? যদি এ অনুপাত বি এবং বি অনুপাত সি হয়। অর্থাৎ এখান থেকে অনুপাতকে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এই যে ভগ্নাংশে রূপান্তর করলাম, বি দিয়ে বিকে গুণ করলে আমরা পাবো বি স্কোয়ার, এ দিয়ে সিকে গুণ করলে পাবো আমরা এসি। এখান থেকে আমরা বি সমান লিখতে পারি বর্গমূল এসি, কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে প্রথম রাশি, বিটা হচ্ছে মধ্য রাশি, আর সিটা হচ্ছে তৃতীয় রাশি বা প্রান্তীয় রাশি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম আর সিটা হচ্ছে তৃতীয়। তাহলে কিন্তু আমরা দ্বিতীয় সমানুপাত বা মধ্য সমানুপাত সমান আমরা কিন্তু সরাসরি লিখতে পারি, যে খেয়াল করুন, মধ্য সমানুপাতিক আমরা কিন্তু সরাসরি লিখতে পারি। যদি আমার এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমরা সরাসরি লিখতে পারবো বর্গমূল এই দুটো মানের গুণফল। তাহলে 4 16 আমরা এখানে লিখবো 64, তাহলে এখানে 8 8 64। আপনি যখনই এরকম বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, তখন কিন্তু আপনি অবশ্যই কিন্তু এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখলে আপনি এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। মোস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপস্থাপন করার জন্য, যদিও চেষ্টা করি, আসলে আমি যে অনেক ভালো করে তা না, আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য। আপনারা অবশ্যই আমাদের ক্লাসে যুক্ত থাকবেন এবং আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার আনোয়ার স্যার পেজটি অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আবারও বলি, আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মধ্য দিয়ে একজন শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনার এখনই সময় নিজেকে প্রস্তুত করার। কোনো ক্রমেই আপনার কিন্তু লেনদি করা যাবে না। কারণ হচ্ছে, আপনারা জানেন যে আমরা যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যম দিয়ে যে আমরা এর আগে যেগুলো হয়েছে, অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত, মানে 1 থেকে 18তম পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, 1 থেকে 18তম পর্যন্ত, এখন 19তম শিক্ষক নিবন্ধন প্রিলির জন্য প্রস্তুতি চলছে। এগুলোতে কিন্তু প্রিলি এবং লিখিত আলাদাভাবে হয়েছে। অর্থাৎ প্রথমে প্রিলি হচ্ছে 100 মার্কসের, লিখিত হয়েছে 100 মার্কসের। কিন্তু এবার থেকে কিন্তু আপনাকে প্রিলি এবং লিখিত অর্থাৎ দুটোই কিন্তু এমসিকিউ ভার্সন, 100 100 200, অর্থাৎ পরীক্ষাগুলোও কিন্তু একসাথে হবে। অর্থাৎ আগে যেরকম আপনার প্রিলিমিনারি পরীক্ষা দিলে 3 থেকে 4 মাস সময় পেতেন লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য, এখন কিন্তু সেই সুযোগ আর পাচ্ছেন না। এই যে সুযোগ পাচ্ছেন না, এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই শুরু থেকেই, মানে এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে, যে আসলে কোনো ক্রমেই কিন্তু আপনাকে লেনদি করা যাবে না। আপনি যত দেরি করবেন তত কিন্তু পিছিয়ে পড়বেন। আপনারা জানেন যে বেসরকারি শিক্ষকদের আগের তুলনায় এখন কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু আকর্ষণীয় হয়েছে বেসরকারি কলেজের চাকরিগুলো বা স্কুলের চাকরিগুলো। ইতিমধ্যে আপনার 15% বাড়ি ভাড়া
এবং আমাদের যে উৎসব ভাতা এটা কিন্তু আমরা 50% পাচ্ছি। এই জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষক হওয়াটাও কিন্তু আপনার একটা স্বপ্নের বিষয়। অবশ্যই আপনারা আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে যাওয়ার জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করুন। চলুন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখেন, এই যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন, সরল মুনাফা, এই যে সুদ কষার যে অঙ্কটা, এটা কিন্তু আনোয়ার ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলে কিন্তু সুদ কষা নিয়ে কিছু পুরো একটা পার্ট করা রয়েছে। এখান থেকে কিন্তু আপনি দেখে নিলে আপনি কিন্তু সকল অঙ্ক কিন্তু সমাধান করতে পারবেন। সুদ কষার অঙ্ক করার জন্য আমাদের খুব স্বল্প জিনিসের প্রয়োজন হয়। এখান থেকে আমাদের দেখতে হয় যে এটা আসলে সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা কোনটা চাচ্ছে। যেমন এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা 273 টাকা হবে। 650 টাকার 6 বছরের মুনাফা 273 টাকা হবে শতকরা বার্ষিক কত টাকা হারে। তাহলে শতকরা বার্ষিক কত টাকা হার, শতকরা বার্ষিক যখনই বলবে তখনই মুনাফার হারটাকে আমাদের নির্ণয় করতে হবে। মুনাফা এত টাকা, এটা হচ্ছে আসল 650 টাকা, সময়, এই সময়টাকে আমরা এন দ্বারা প্রকাশ করি 6 বছর। মুনাফাটাকে আমরা প্রকাশ করি আয় দ্বারা, এই যে। তাহলে আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন, এটাকে আমরা প্রকাশ করি। এখান থেকে মুনাফার হারটাকে বের করব। তাহলে অবশ্যই এখানে দুটো মান গুণ রয়েছে, ডান পাশে গেলে দুটো মান ভাগ হয়ে যাবে। আমরা মানগুলো বসে দিব। 273, পি এর মানটা 560, 650 আর এনের মানটা হচ্ছে 6 বছর। এবং যখনই শতকরা আর এর মানটা নির্ণয় করব তখন অবশ্যই আমাদের একটা 100 দ্বারা গুণ করে পার্সেন্টে রূপান্তর করতে হবে, শতকরায় রূপান্তর করতে হবে। কেটে দিলাম, 2 দ্বারা কেটে দেব, 5 দ্বারা 10, 3 দ্বারা 6, 5 দ্বারা কেটে দেব, 5 দ্বারা 65। তাহলে এখন 3 এবং 13 গুণ করলে 3 13 39, 39 দ্বারা এই মানটাকে আমরা ভাগ করব। অথবা আমরা যদি এখানেও 13 দ্বারা ভাগ করি, 13 দ্বারা 26, 1 13 থাকবে 1, 3 দ্বারা যদি কেটে দিই 3 7 21, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 7। আপনি যত দ্রুত সময়ের মধ্যে এরকম ছোটোখাটো হিসাবগুলো করতে পারবেন, আপনি তত দ্রুত সমাধানগুলো করতে পারবেন। আমরা আলোচনা করছি 13তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সমাধান কলেজ লেভেল। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এই প্রশ্নটা দেখেন, এটি কমন প্রশ্ন, আপনারা প্রত্যেকেই জানেন এই টাইপের প্রশ্ন একদমই কমন একটি প্রশ্ন, যে ক একটি কাজ এত দিনে করবে, খ একটি কাজ এত দিনে করবে, ক এবং খ একত্রে কাজটি কত দিনে করবে। অথবা আমরা কিন্তু দেখি যে রহিম একটি কাজ এত দিনে করবে, করিম একটি কাজ এত দিনে করবে, অথবা চৌবাচ্চার একটি নল এত মিনিটে পূর্ণ হয়, চৌবাচ্চা দ্বিতীয় নল দ্বারা এত মিনিটে পানিটি পূর্ণ হয়, দুটি নল একত্রে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা অসংখ্য দেখতে পাই, মানে প্রত্যেকটি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন থাকে। তাহলে এই টাইপের প্রশ্ন যখন আপনারা দেখবেন তখন আপনারা সরাসরি কথা ছাড়া, ভাষা ছাড়া কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট আপনারা সরাসরি mn ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে প্রথম যে মানটা রয়েছে, প্রথম সময়টাকে m দ্বারা প্রকাশ করব, দ্বিতীয় সময়টাকে n দ্বারা প্রকাশ করব, এবং এই দুটা মানকে এখানে, তা 3 6 18, এখানে হবে 9, কেটে দেব 2, তাহলে 2 দিনে। খুবই সহজ বিষয়, জাস্ট এতটুকু মনে রাখবেন। এই টাইপের যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো থাকলে অবশ্যই আপনারা এভাবে সংক্ষিপ্তভাবে কিন্তু সমাধান করতে পারবেন। মোস্তাফিজুর রহমান, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী যে প্রশ্নটা বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ওই প্রস্থের 3 গুণ, পরিসীমা দেয়া রয়েছে, বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আপনারা জানেন যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান লেখা যায় দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আপনারা জানেন। আমরা কিন্তু আলোচনা করছি 13তম শিক্ষক নিবন্ধন কলেজ লেভেলের প্রশ্নটি নিয়ে।
আপনারা জানেন যে পরিসীমা, আয়তাকার বাগানের পরিসীমার সমান লেখা যায় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, বর্গাকার বাগান বাহু স্কোয়ার, এটা আপনারা জানেন। তাহলে এখানে দেয়া রয়েছে কি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ওই প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থটাকে আমরা যদি এক্স এর মাধ্যমে লিখি এবং দৈর্ঘ্যটাকে 3 গুণ যেহেতু বলছে, তাহলে 3x মিটার। এখানে পরিসীমা দেয়া রয়েছে, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান দেয়া রয়েছে এখানে 24। তাহলে এখান থেকে আমরা 4x আমরা 2 দ্বারা যখন এই পাশে ভাগ করব, তাহলে 12 x ইকুয়াল টু 3। x এর মানটা আমরা পেয়ে গেলাম প্রস্থ, এই যে প্রস্থ সমান 3 মিটার। এখন দৈর্ঘ্য আমাদের বলছে 3 গুণ, 3 ইন্টু 3 9 মিটার, এই যে 9 মিটার। এখন কিন্তু আমরা ক্ষেত্রফল সহজে বের করতে পারবো, যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 3 9 27 এত বর্গ মিটার, এই যে 27 বর্গ মিটার। তাহলে আপনি যদি এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখেন, এটাকে কিন্তু আপনি আরও সংক্ষেপে করতে পারবেন, আরও সংক্ষেপে করতে পারবেন। কীরকম সংক্ষেপে করতে পারবেন? যখন পরিসীমা দেয়া থাকবে এবং দৈর্ঘ্য প্রস্থের যত গুণ থাকবে তখন আপনারা সেই প্রশ্নকে সরাসরি প্রস্থ নির্ণয় করতে পারবেন। দেখেন, সরাসরি প্রস্থ সমান আমরা লিখতে পারবেন পরিসীমা যত গুণ থাকবে সেই গুণের সাথে একটা 1 যোগ করবেন, যোগ করে 2 দ্বারা ভাগ, তার সাথে 2 গুণ করবেন। গুণ করলে কিন্তু আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত মানটা, সেই মানটা কিন্তু পেয়ে যাবেন। দেখেন 24, এখানে 8, 3 8 24। যদি বেসিকটা ক্লিয়ার রাখেন তাহলে অবশ্যই আপনি এই প্রশ্নগুলো নিজেই সংক্ষিপ্ত ওয়েগুলো বের করতে পারবেন। এই জন্য আমরা অবশ্যই শর্টকাটকে না বলবো, বেসিক বুঝে অঙ্ক শিখব। বেসিক অবশ্যই বুঝতে হবে আপনার। বেসিক ছাড়া আপনি যখনই অঙ্ক করতে যাবেন তখনই আপনি বারবার হোঁচটকে পড়ে যাবেন। এই জন্য বেসিকটাকে ক্লিয়ার করতে হবে, অবশ্যই বেসিককে ক্লিয়ার করবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন, এখানে আমরা একটা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটি আপনারা কে কোথা থেকে দেখছেন। আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, মান দেয়া রয়েছে। কোনো ব্যাপার না, আমরা এই মানটা করে ফেলবো, খুব সহজেই করে ফেলবো। দেখেন, সূচক এবং লগারিদম আমরা আলোচনা করছি 13 শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ লেভেলের প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। এখানে 4 ঘাতের মূল দেয়া রয়েছে। 4 ঘাতের মূলকে আউট করার জন্য অবশ্যই উভয় পাশে এটা 4 ঘাতের বর্গও করতে হবে, 4 ঘাতের মান দ্বারা পাওয়ার করে নিতে হবে। এই যে, তার উভয় পাশে আমাদের পাওয়ার হিসেবে 4টাকে নিয়ে আসতে হবে। এই যে, তাহলে দেখেন এই বর্গ, এটার 4 ঘাতের মূল, এই যে বর্গমূল আর মূলটা বাদ হয়ে যাবে এবং এখানে এই মানটা আমরা সরাসরি 4 বার গুণ করব। খেয়াল করুন, লক্ষ্য রাখবেন। তাহলে এখান থেকে x মান পাবো হচ্ছে, আমি আপনাদেরকে এই দশমিকের গুণগুলো শিখিয়েছিলাম। দেখেন 1 1 1 1, 4টা 1 গুণ করলে হবে একই হবে, লিখলাম। এখন এখানে খেয়াল করুন, দশমিকের পরে টোটালে কয়টা ঘর রয়েছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে এখানে একটা 1 দিয়েছি, বাকি 3টা ঘর শূন্য দ্বারা ফিল আপ করবো, দশমিক দিব, সঠিক উত্তর। এই যে, তাহলে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসলে আপনারা কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। জাস্ট আমরা দেখব দশমিকের পরে কয়টি ঘর রয়েছে। দশমিকের পর যদি 5টি ঘর থাকে তাহলে এটা নির্দিষ্ট মান বসিয়ে বাকিগুলো শূন্য বসায় দিব। এটা আপনারা মাথায় রাখবেন। পরবর্তী প্রশ্ন দেখেন, সূচক এবং লগারিদম থেকে আপনারা নবম ও দশম শ্রেণীর বই যখন পড়বেন তখন দেখবেন প্রথম 4.2-এ লগারিদমের যে বেসিক কনসেপ্ট রয়েছে, এই বেসিক কনসেপ্টে এই মানটা দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু সরাসরি দেখেন, আপনারা জানেন যে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন প্রতিনিয়ত,
আপনারা জানেন যে নবম দশম শ্রেণীর গণিত বইটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে লব বেদ এবং মান, বেদ এবং মান যখনই সমান হবে, বেস এবং মানটা যখনই সমান হবে তখন 1 হয়ে যাবে। কিন্তু সত্যটা কি? সত্য হচ্ছে আমরা জানতে হবে লগারিদম কখনো ঋণাত্মক মান নিয়ে কাজ করে না, এবং আমরা এটাও জানি যে লগ 1 সমান তার মানটা হচ্ছে 0, কিন্তু এখানে আছে কত? 1। তার মানে a এর মান কখনই 1 হওয়া যাবে না। এক নাম্বার দেখেন, a এর মান কখনই 1 হবে না, a নট ইকুয়াল 1। ওকে রাইট, a এর মান 0-এর চাইতে বড় হবে। কেন 0-এর চাইতে বড় হবে? কারণ লগারিদম ঋণাত্মক মান গ্রহণ করে না, এই জন্য 0-এর থেকে বড় হবে এবং কখনই 1 হবে না। এই সত্যের জন্য আমরা বেজ এবং মান যখন সমান হবে তখন 1 লিখতে পারবো। ওকে, পরবর্তী প্রশ্ন দেখেন, সূচক থেকে এসেছে। আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলে এসেছি যে সূচক এবং লগারিদম, সূচক এবং লগারিদম আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ। সূচক এবং লগারিদম কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আপনারা অবশ্যই সূচক এবং লগারিদমটা ভালোভাবে দেখবেন। এখান থেকে কিন্তু আপনারা 2টি প্রশ্ন কমন পাবেন। কয়টি প্রশ্ন পাবেন? 100% নিশ্চিত থাকেন 2টি প্রশ্ন পাবেন সূচক এবং লগারিদম থেকে। যদি আপনি বেসিকটা ক্লিয়ার করে শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সমাধান করেন, তাহলে এখান থেকে 2টি প্রশ্ন সঠিকভাবে উত্তর করতে পারবেন। চলেন দেখি এই প্রশ্নটা কি বলছে। এই প্রশ্নটার জন্য আমাদের কোন বেসিকটা ব্যবহার করতে হবে? বেস যদি সমান হয় তাহলে আমরা বেসটাকে বাদ দিয়ে আমরা সরাসরি পাওয়ারের মানটাকে লিখতে পারবো। খুবই সহজ হিসাব। তাহলে খেয়াল করুন, এখানে বর্গমূল রয়েছে, বর্গমূলটাকে আমরা ভেঙে দিলাম। এখানে এখানে ঘনমূল রয়েছে, এই যে, এবং আমরা জানি সূচকের বেসিক ফর্মুলা, পাওয়ার এবং পাওয়ার যদি থাকে, পাওয়ারের পাওয়ার আরেকটা পাওয়ার থাকলে 2টা পাওয়ার গুণ হয়ে যাবে। ওকে, তাহলে 3 পাওয়ার হবে এখানে x + 1 ডিভাইডেড বাই 2, এখানে 3 পাওয়ার হবে 2x - 1 ডিভাইডেড বাই 3। এখন এখানে একটা বেস, এখানে আর একটা বেস রয়েছে, 2টা বেস কেটে যাবে। কেটে গেলে এখানে হবে x + 1 ডিভাইডেড বাই 2, এখানে হবে 2x - 1 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে আমরা সরাসরি পাবো, দেখেন 2 দ্বারা গুণ করবো এখানে 4x - 2, 3 দ্বারা গুণ করবো এখানে 3x + 3। তাহলে এখান থেকে আমরা আমাদের সঠিক উত্তরটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো এবার। অর্থাৎ x এর মান পাবো হচ্ছে 5। এই যে, তাহলে এই যে প্রক্রিয়াগুলো আপনি যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেন তাহলে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু আপনি সমাধান করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাকি অংশগুলো আগামী দিনে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।